জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা। অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য জেএফকে বিমানবন্দরে আগমন করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইউনূস একটি যোগ্য প্রার্থী। যে গত ১৬ বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে, ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে, সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার। আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে। বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে আসছেন, তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এ দেশে আসছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অবৈধভাবে সে আসতে পারে না, সে ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে। আমরা তাকে ধিক্কার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্কার জানাচ্ছি। এই খুনি ইউনূস জাতিসংঘের অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিউ ইয়র্কে আসবে। আমরা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের, আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই জেএফকে অবস্থান করছি, তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না। প্রায় ২ ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতাকর্মী জেএফকে এয়ারপোর্টে হাজির হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাকে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করছেন। পিনাকি তালুকদার, TVN 24, নিউ ইয়র্ক। চকরিয়ায় নির্মম সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে এমন নির্মম হামলার শিকার হয়ে প্রাণ গেছে তার। জানা গেছে অস্ত্রসহ কিছু সন্ত্রাসীর খবর পেয়ে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী। সেখানেই লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে গলায় গভীর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার, ফলে সিএমএইচে পৌঁছানোর পূর্বেই মারা যান তিনি। আজ আনুমানিক রাত ২টা ৩০ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন এলাকায় ৩৯ এসটি ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছিলেন তিনি। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার সহ কিছু সেনা সদস্য সন্ত্রাসীদের দিকে এগিয়ে গেলে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। এ সময় লেফটেন্যান্ট সরোয়ারের গায়েও একটি গুলি লাগে, তবে উপস্থিত সন্ত্রাসীরা তাকে টেনে নিয়ে গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে। রাতের অন্ধকারে তাদের শনাক্ত করতেও সক্ষম হয়নি সেনা সদস্যরা। অবশ্য সেখানে একজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে রামু সিএমএইচে পাঠানো হয়, তবে সেখানে পৌঁছানোর পূর্বেই মারা যান লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। জানা গেছে এই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী। ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তিনি। কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের পাশাপাশি দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। তবে শেষ পর্যন্ত দেশের জন্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে তাকে।
সিফাত। বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের থলের বেড়াল। আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি নিজ এলাকা নাটোরের সিংড়ায় নামে বেনামে গড়েছেন বিপুল সম্পত্তি। স্ত্রীসহ স্বজনরাও অঢেল সম্পদের মালিক। অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সিংড়ায় হাইটেক পার্ক চলনবিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে। এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত, কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি। নাটোর জেলাতে হাজার হাজার জায়গা থাকা সত্ত্বেও সিংড়া ছোট্ট একটি চলন বিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। নাটোর 3 আসনের টানা 4 বারের সংসদ সদস্য ছিলেন পলক। এর মধ্যে 3 বারই সামলেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। আইসিটি খাতে নিয়েছেন বিলাসী সব প্রকল্প। গড়েছেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক সহ নানা স্থাপনা। হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পলকের বিরুদ্ধে। সয় সম্পত্তি আসলে না পলকের, কাজ কাম করেই খাচ্ছে তো। এখন দেখছি কোটিপতি হয়ে গেছে। 14 লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন। আমরা সরকার পতনের পর জানতে পারলাম যে উনি 41,000 কোটি টাকার মালিক হয়েছেন। ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু, ছিলেন আইনজীবীও। 2008 সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক। তখন হলফনামায় ব্যাংকে 20,000 আর স্ত্রীর নামে 10,000 টাকার তথ্য দিয়েছিলেন তিনি। এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক উঠেছে এমন অভিযোগ। বালুমহল, জলমহল সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছে। মন্ত্রী থাকাকালীন এতগুলা সম্পদ সে করেছে, মানুষ অবাক হয়ে গেছে। পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও তিনিও বিপুল সম্পদের মালিক। আত্মীয় স্বজনরাও কোটিপতি। শুধু টিউশনই করে সে 27টি ফ্ল্যাটের মালিক এবং আমেরিকা, কানাডা সহ তার ফ্ল্যাট আছে। আরিফা জেসমিন কণিকা তার ছাত্রলীগ এবং যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসীতে রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আত্মীয়করণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে। পলক কণিকা দম্পতি সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আইসিটি খাতে পলকের 15 বছরের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি। রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন, এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি, মুখে মিষ্টি কথা সহ আরও নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত এক নাম পলক। গত 5 আগস্ট পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এই প্রতিমন্ত্রী গ্রেফতার হন। ওবায়দুর রহমান। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন সম্পন্নে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার মনে করেন 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই। আমাকে জিজ্ঞেস করলে বলবো, এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন, সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান, দুজনের মধ্যে সুসম্পর্কের কথা।
আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাহিনীর কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈন্য, সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই। যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনিই পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে, এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাসা বাঁধে নানা রকম রোগ। একটা সময় দেখা যায় কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই রয়েছে। তাই বয়স 40-এর কোঠা পেরোলেই বাড়তি সতর্কতা নিতে বলেন চিকিৎসকরা, কারণ এরপর থেকেই শরীর দুর্বল হতে শুরু করে। সামান্য বাড়তি কিছু খেলেই বদহজম, গ্যাস, কোমরে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো কিছু সমস্যা দেখা দেয়। তাই 40-এ পা দেওয়ার পর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা আসল কথা। না হলে সুস্থ থাকাই কঠিন হয়ে যায়। বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে সতর্ক না হলেই মুশকিল। এ বয়সে সুস্থ সবল থাকতে চাইলে কিছু খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে। কুকিজ অর্থ ছোট কেক। কুকিজে বাদাম, ওটস, চকলেট, চিপস, কিশমিশের মতো উপাদান থাকায় তৈরি করতে সময় বেশি লাগে। কুকিজ হলো ময়দা, ডিম, চিনি ও তেল দিয়ে তৈরি মিষ্টি ও বেকড জাতীয় খাবার। চা কফির সঙ্গে বাহারি স্বাদের কুকিজ খেতে বেশ ভালো লাগে। তবে 40 পেরোলে এই ভালো লাগায় লাগাম টানতে হবে। কুকিজে বেশি পরিমাণে চিনি থাকায় এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কুকিজে থাকা প্রোটিন, ফ্যাট, চিনি বয়সের ছাপ ফেলে দেয় ত্বকে। খুব তাড়াতাড়ি বলিরেখাও পড়ে যেতে পারে। পাস্তা ইটালির অন্যতম প্রধান খাবার, যা ইউরোপ আমেরিকার রেস্তোরাঁগুলোয় খুব প্রসিদ্ধ। পাস্তা কয়েক মিনিটেই রান্না করা যায়। পাস্তা আমাদের দেশেও অনেক জনপ্রিয়। সকালের খাবারে হোয়াইট সস পাস্তা থাকলে বেশ জমে। তবে পাস্তায় গ্লাইসেমিক ইন্ডেক্স এত বেশি থাকে যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। পাস্তা হার্টের রোগেরও ঝুঁকি বাড়ায়। পাশাপাশি ওজন বৃদ্ধির আশঙ্কাও থেকে যায়। অনেক সময় হরমোনজনিত সমস্যাও সৃষ্টি হতে পারে। তাতে শরীরে নানা কার্যকারিতা ধীরে ধীরে ক্ষমতা হারাতে থাকে। বয়সের কোঠা 40 পেরোলে ভাজা পোড়া খাওয়ার প্রতি টান কমাতে হবে। প্রক্রিয়াজাত মাংস কিংবা অন্য খাবার 40-ঊর্ধ্ব মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের খাবারে থাকা ফ্যাট শরীরে বাড়তি চর্বির সৃষ্টি করে। কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের কারণে নানা ক্রনিক রোগও তৈরি হয়ে যেতে পারে। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।